ঋতুবানের জীবনে আলো কমে আসছে। শেষ বিকেলে সব আলো শুষে নিচ্ছে সামনে দাঁড়িয়ে থাকা একটা সন্ধ্যা। ঘোর ঘন কালো আধার চাইতে আর কতটুকুই বা দেরি। ঠিক যেন ঘষা কাঁচের এপার থেকে জীবন দেখছে সে। প্রথম জীবনে ডানা মেলার দিনগুলোতেই ঋতুবান পড়তো দিল্লির একটা কলেজে। হোস্টেলের বন্দোবস্ত তখনও না হওয়াতে থাকতো একটা ঘুপচি ফ্ল্যাটে। পশ্চিমের জানলাটা খুলে দিয়ে পাশের ফ্ল্যাটের বাথরুমের জানলা দেখা যেত, ঘষা কাঁচের। প্রতি সন্ধ্যায় সেই কাঁচের পিছনে এক মহিলাকে স্নান করতে দেখত ঋতুবান। এমন কিছুই না, হলুদ আলোয় ডুবে থাকা একটা আবছা অবয়ব। সেটা রোজ দেখবে বলেই বেঁচে থাকতে ইচ্ছে করত ওর। চোখের সামনে আজও সেরকম আবছা অবয়ব, কিন্তু আজ আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না, একটুও না। তবু হেরে যাবে না ঋতুবান, নিজের হাতটা নিজেই চেপে ধরে মনে মনে। আর তো কিছুই করার নেই ঋতুবান, এখন অন্ধত্বই তোমার ভবিষ্যৎ। এটা যে একদিনে হয়নি তুমি ভালোই জানো। অনেক আগেই সাবধান হতে বলেছিলাম, তুমি শোনোনি। চক্ষু বিশেষজ্ঞ অমলকান্তি বিশ্বাসের গলায় ভেঙে পড়া সুর। ঋতুবান মানে এই প্রজন্মের সব থেকে প্রতিষ্ঠিত এবং প্রতিশ্রুতিবান লেখক ঋতুবান বসু হাসে, বলে, বই ছাড়া কি করে থাকতাম আমি, কেবল ওইটুকু নিয়েই তো বাঁচি। সময়ের খাতায় আমার নাম যে ছাপা হয়ে গেছে, আমি না থাকলেও নাম থাকবে। আমার কোনো দায়বদ্ধতা নেই, শুধু নিজের দৃষ্টি বাঁচানোর জন্য সব ছেড়ে দিতে পারি কি? আপনি হয়তো ভাবছেন, এবার এবার কি হবে? কিচ্ছু হবে না, কিচ্ছু হতে দেব না। হুমার, তিনিও অন্ধ ছিলেন, বেটাভেন তিনি বদ্ধ কালা, তাই বলে কি সৃষ্টি থেমে থেকেছিল? অনেক কষ্টে হতাশা ঠেলে ছড়িয়ে থাকা দৃঢ়তা জড়ো করে কথাগুলো বলে চুপ করে যায় সে। ঋতুবান, আমি বহুদিন এই পেশায় আছি, চুলও পাকিয়ে ফেলেছি। প্রাথমিকভাবে মনে হতে পারে মানিয়ে নেব, পারবো, কিন্তু জীবন দিন দিন দুঃসহ হয়ে ওঠে। তুমি ভেবো না আমি তোমার মনোবল ভেঙে দিচ্ছি। আসলে যে জন্ম থেকে অন্ধ, তার কাছে বিষয়টা ভিন্ন। সে কোনোদিন জগৎটাকে দেখেনি, কিন্তু তুমি এর রূপ দেখেছো, দেখার তৃষ্ণা মেরে ফেলা বড় কঠিন। আমি তোমাকে কার্নিয়া প্রতিস্থাপনের পরামর্শ দেব। 36 বছর বয়সে এই অপারেশন মোটেই কঠিন কিছু নয়। তুমি বিত্তশালী, অর্থের অভাব নেই, তাই সেটা ভালোই হবে। তবে বললেই তার হয়ে যায় না, সময় লাগবে। ততদিন মন শক্ত রেখো। ঋতুবান সাধারণ কেউ নয়, তাই তার অন্ধত্বের খবর রটে গেল দাবানলের মতো। খবরে কেউ খুশি হলো, কেউ দুঃখিত। ফেসবুকের পেজে পেজে অকাল বর্ষণের মতো ঝেপে এলো তার কবিতা, গল্প। সবাই কবির অন্ধত্বকে ইস্যু করে তার কাব্য প্রেম দর্শালো, ঠিক যেমন করে কবি বা সাহিত্যিকের মৃত্যুর পর তার লেখার প্রাসঙ্গিকতা বেড়ে যায় বহু গুণ। ঋতুবান এখন দর্শনীয় বস্তু। প্রত্যেকদিন বিকেলবেলা নিয়ম করে তাকে বৈঠকখানার ঘরে এসে বসতে হয়। চেনা মানুষজন আসে, সমবেদনা জানিয়ে যায়। অন্ধত্ব কত বড় অভিশাপ বলে যায়, তার সাহিত্য জীবনের অপূরণীয় ক্ষতির কথা মনে করিয়ে দেয়, এবং কার্নিয়া প্রতিস্থাপন যে সবসময় সফল হয় না তাও জানাতে ভোলে না। তার পূর্বে সৃষ্ট অমূল্য সব রচনা নিয়ে তারা কথা বলে। সেরকম সৃষ্টি আর হবে না সে বিশ্বাসও তারা রাখে। তারা চলে গেলে নিজেকে পচা গলা মৃতদেহ বলে মনে হয় ঋতুবানের। অগর্ধূপের গন্ধ পায় সে। মৃতদেহের ওপর চাপিয়ে দেওয়া স্তূপকৃত রজনীগন্ধার মালা আর শ্বেতপদ্মের বুকে ঠেলে বৈঠকখানা থেকে বেরিয়ে মায়ের ঘরে গিয়ে বসে। নিচেই যেতে পারত, জন্ম চেনা ঘরদোর, কিন্তু তার জন্য বরাদ্দ সহায়িকা তাকে ধরে ধরে নিয়ে যায়।
কোথায় সিঁড়ি, কোথায় চৌকাঠ, কোথায় দরজা মনে করিয়ে দেয়। অসহ্য লাগে ঋতবানের। মায়ের বিছানার পাশে রাখা চেয়ারে বসে সে। মা গায়ে মাথায় হাত বুলিয়ে দেয়। ঋতবান মায়ের ভেজা গালে হাত বোলায়। আমি আর অন্ধত্বের কথা শুনতে পারছি না মা। আমার মনে হচ্ছে পৃথিবীর সবাই বোবা হয়ে যাক। এত সহানুভূতির আমার প্রয়োজন নেই। আমি তো ফুরিয়ে যাইনি মা। কাল থেকে আমি আর কারোর সাথে কথা বলবো না। ঋতবানের মা বেশ কিছু বছর শয্যাশায়ী। ধরে ধরে বাথরুম অব্দি যেতে পারেন, বাকি সময় বিছানায়। দেখাশোনা করে এক বৃদ্ধা, ঋতবান ডাকে পারুল পিসি। সে ঘরেই ছিল। বোবা কথাটা তার কানে বেজেছে। সে বললে, আমাদের পাড়ায় একটা মেয়ে আছে, বোবা, গলার অসুখে বাঁক হারিয়েছে। আগে স্কুলে যেত, এখন ঘরেই থাকে বৌদিদের গাল মন্দ শুনে। ওকে রাখবো? ঋতবান কথাটা কথার কথাই বলেছিল, তবে বোবা সহায়িকার প্রস্তাব তার মন্দ লাগলো না। সে হ্যাঁ করে দিল। পরদিন সকালে টুবের খোলা বারান্দায় তেরচা রোদে গা ডুবিয়ে বসেছিল ঋতবান, হাতে চায়ের কাপ। অনেক রকম পাখি ডাকছিল বাগানে। সে আলাদা আলাদা করে চিনতে চেষ্টা করছিল সেইটা। খেয়াল করছিল দৃষ্টি না থাকলে কান আর নাক ঠিক কতটা প্রখর হয়ে ওঠে। কারণ পারুল পিসির পায়ের আওয়াজের সাথে সাথে আরও একজনের পায়ের আওয়াজ পেয়েছিল সে, সঙ্গে একটা মিষ্টি গন্ধ। এই গন্ধ কিসের? ওই আগে তো কখনো পায়নি। তার মনে হয়েছিল এই গন্ধ সরলতার। এ হলো আভা, এখানে থাকবে। বাড়িতে জেনেছি 10 গিলাস পাস দিয়েছে। তুমি যা বলবে করবে, তবে কথা কইতে পারে না। কি করে করবে জানি না। আভা দাঁড়িয়েছিল সামান্য তফাতে। তার চোখের পলক পড়ছিল না। যার ছবি সে টিভির অনুষ্ঠানে, খবরের কাগজে এত কাল দেখেছে, সে একেবারে সামনে। এত কাছ থেকে কোনো সুপুরুষ যুবাকে দেখেনি সে। পারুল পিসির দাঁড়িয়ে থাকার সময় নেই, সে চলে যায়। তোমার নামটা খুব সুন্দর, আভা। এসো, বসো। আভা পায়ে পায়ে এগিয়ে এসে বসে পড়ে ঋতবানের পায়ের কাছাকাছি। না, চেয়ারে বসো। আচ্ছা আভা, আমি দেখতে পাই না, তুমি কথা বলতে পারো না, তাহলে আমরা কথা বলবো কি করে? কাজটা না হয় আজ্ঞা শুনে তুমি করে ফেলবে, কিন্তু গল্প করলে তোমার হ্যাঁ বা নাটাও তো আমি দেখতে পারবো না। কি করা যায়? আচ্ছা, এক কাজ করা যাক। তোমার হ্যাঁ হলে আমার ডান হাতটা ছুঁয়ে দিও, আর না হলে বাঁ হাত। কেমন? কি হলো, বুঝলে? আভা কাঁপা কাঁপা হাতে ঋতবানের ডান হাতটা ছুঁয়ে দেয়। এই তো, তুমি তো দেখছি বেশ বুদ্ধিমতী। পড়াশোনা করতে ভালো লাগে? আভা ডান হাত ছুঁয়ে দেয়। বাহ, বেশ। আমার বাড়ি ভর্তি বই, তুমি ইচ্ছে মতো পড়তে পারো। আচ্ছা, তুমি কোনোদিন পড়েছো আমার লেখা? আবার ছোঁয়া পড়ে ডান হাতে। কোথায় পড়েছো? তোমাদের বাড়িতে সাহিত্যের বই আসে? বাম হাতে ছোঁয়ে আভা। তবে কোথায় পড়তে? আভা, তুমি আমার হাতের তালুতে লিখতে পারো, আমি বুঝতে পারবো। কাগজে ঠোঙা বানানোর সময়, আভা লেখে। ঋতবানের খুব কান্না পায়, তবে চোখে জল আসে না আজকাল। এইভাবে হাতে হাতে বন্ধুত্ব হয় দুটো অসমবয়সী মানুষের। রত্নাবলী এসেছে, এতদিন ছিল না, দিল্লি গিয়েছিল। সরকারের কালচারাল ডিপার্টমেন্টে কি যেন একটা জায়গা করে নিয়েছে, সেই কাজেই যাওয়া। ঋতবানের মতো মজবুত সিঁড়ি তো ছিলই। প্রেমের বয়স 6 পেরিয়েছে। সেই অগোছালো কবিতা লেখা মেয়েটা কেমন করে যেন কবি হয়ে গেল। তোমার খবরটা পেয়েছি।
গত 2 বছরে বোঝাই যাচ্ছিল এমন হবে। তুমিই বাড়িয়েছ, ভোগ তোমাকেই করতে হবে। কথাগুলো পাপের ভাগ নিতে না চাওয়া রত্নাকরের স্ত্রীর মতো শোনালো। জীবনটা অনেক বড় ঋতবান। অন্ধ মানুষের সাথে সংসার পাতা সহজ নয়। ভবিষ্যতে ছেলে মেয়ে হলে একলা মানুষ করা আরো কঠিন। ঋতবান থামিয়ে দিল, ছোট্ট করে বলল, তোমায় মুক্তি দিলাম রত্নাবলী, আর কোনোদিন এসো না। এমনকি আমি যদি মারাও যাই তাও না। আভা এসে দাঁড়িয়েছিল মিষ্টির প্লেট হাতে। ঋতবান গন্ধ পেয়েছিল। এসবের দরকার নেই আভা, যাও রেখে এসো। আভা ফিরে গিয়েছিল। এটাকে কোথা থেকে জোগাড় করলে? অন্ধ হয়েও তো শখ কমেনি। সুন্দরী কচি মেয়ে পুষছ। তুমি এসো রত্নাবলী, তোমার গাড়ি অপেক্ষা করছে। আমার গাড়ি অপেক্ষা করছে? তুমি কি করে জানলে? ঋতবান হাসে, বলে, শুধু তাই নয়, গাড়ির ভেতর অনিরুদ্ধ অপেক্ষা করছে সেটাও জানি। রত্নাবলী চলে যায়। প্রেমে রত্নাবলীর উৎসাহ ছিল বেশি। ভরা সভায় বন্ধু বান্ধবদের মাঝখানে একটা কবিতা পাঠের পর প্রেমের প্রস্তাব দিয়েছিল সে। ঋতবানকে হ্যাঁ বা না কিছুই বলতে হয়নি। ঘর ভর্তি লোক হৈ হৈ করে সায় দিয়েছিল। আসলে তার ক্ষমতা আর বৈভবকে ভালোবেসেছিল রত্নাবলী। তার মজবুত সিঁড়ির প্রয়োজন ছিল। রত্নাবলীর কাছে প্রেম ছিল প্রজেক্ট, তাই প্রস্তাবের প্রয়োজন ছিলই। সে চলে যাবার পর খুঁজে খুঁজে তার 6 বছরের প্রেম জীবনের স্মৃতি জড়ো করছিল ঋতবান। তারপর তাতে চিতে তুলে আগুন জ্বেলে দিয়েছিল। কুট গন্ধে ছেয়ে যাচ্ছিল মস্তিষ্ক। একটা পচা গলা প্রেম পুড়িয়ে শান্তি পেয়েছিল সে। সারা গা ঘা ভর্তি দীর্ঘদিনের শয্যাশায়ী রোগীর মৃত্যু হলে বাড়ির লোক যতটা স্বস্তি পায়, ততটা স্বস্তি হয়েছিল ঋতবানের। উঠে গিয়ে লেখার টেবিলে মাথা ঠেকিয়ে বসেছিল সে। পাশে দাঁড়িয়েছিল আভা। এলোমেলো মন নিয়ে ঋতবান জিজ্ঞেস করেছিল, তুমি কি খুব সুন্দর আভা? আভা চুপ করেছিল। কি হলো, চুপ কেন? আমার জানতে ইচ্ছে করছে। তুমি কি খুব সুন্দর? আভা মাটিতে হাঁটু পেতে বসেছিল। তারপর ঋতবানের হাতটা নিজের মুখে, চোখে, নাকে, ঠোঁটে বুলিয়ে দিয়েছিল। স্পর্শ দিয়ে আভাকে দেখেছিল সে, লিখেছিল, ছাদের আলসেতে হেলান দিয়ে মেঘ দেখছি, জলে ভরা এক যুবতী মেঘ, গোধূলি আলোর কুচি দিয়ে সাজানো তার গা, তৃষ্ণার্ত আমি চিৎকার করে জিজ্ঞেস করেছি, মেঘ তুমি কি আমায় ভিজিয়ে দেবে? মেঘ নিরুত্তর। তারপর কত সহস্র মেঘ ভেসে গিয়েছে অন্য দেশে, বৃষ্টি ধারায় ভাসিয়ে দিতে চরাচর। কিন্তু আমার গোধূলি আলো মাখা মেঘ দাঁড়িয়ে আছে নিশ্চুপ। আমি জানি আমাকে ভিজিয়ে দিতেই ওর জন্ম। ঋতবান এরপরে আর থেমে থাকেনি। কখনো খাতায় লিখেছে, কখনো ভয়েস রেকর্ডারে রেকর্ড করে রেখেছে। মাইনে করা একটি ছেলে এসে রেফারেন্স বই পড়ে শুনিয়েছে। ঋতবান বলেছে সে লিখেছে, বই বেরিয়েছে। তার মধ্যে অন্ধকারের দিনলিপি চাহিদা সব থেকে তুঙ্গে। সেই সব কবিতায় বারে বারে এসেছে স্পর্শ। আজকাল আভা আর স্পর্শ এই দুটো শব্দ ঋতবানের কাছে সমর্থক। তার সাথে শব্দকে আশ্রয় করে জমে উঠেছে বন্ধুত্ব। দেশ বিদেশের প্রচুর গল্প আভাকে শুনিয়েছে ঋতবান। তার মধ্যে আভার সব থেকে পছন্দ শাক মুক্তির গল্প, যেখানে ভালোবাসি ওই একটা কথাতেই রাজপুত্রেরা শাপ মুক্ত হয়। আর তারপর ঋতবান মজা করে বলতো, আমি একজন শাপগ্রস্ত রাজপুত্র। কই, আমার শাপ মুক্তির জন্য তো কেউ ভালোবাসি বলতে আসে না। আভা শুনত। ঋতবান অপেক্ষা করত।
একদিন বিউটি অ্যান্ড দ্য বেস্ট গল্প শোনার পর ঋতপানের হাতের পাতায় গভীর চুমু এঁকে দিয়েছিল আভা। আর ঠিক সেই দিনই ডাক্তার অমলকান্তি বিশ্বাসের ফোন এসেছিল। তুমি তৈরি তো ঋতবান? একটা ব্যবস্থা হয়েছে? ঋতবান বলেছিল, এখনো না, আমার আর একটু সময় প্রয়োজন। আসলে স্পর্শের সাথে অন্ধত্বের প্রেম চিরকালের। আলো এসে সে প্রেম যদি আর না থাকে। অন্ধত্বকে আজকাল আশীর্বাদ বলে মনে করে ঋতবান। কলম থেমে থাকবে না, প্রাণপণ প্রমাণ করতে চায় সে মৃত নয়। স্পর্শ সুখ বলেও তো একটা সুখ থাকে জীবনে।